আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেমিস্টার 2 এর অন্তর্গত কোর্স 1.2.8 এর অন্তর্ভুক্ত একটি বিষয় মাল্টিকালচারালিজম। ভারতীয় সংবিধানে এই মাল্টিকালচারালিজম বা বহু কৃষ্টিবাদ বিষয়টাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটি কৃষ্টিযুক্ত জনগণের তাদের যে কৃষ্টিগত পরিচিতি অর্থাৎ যেটা কালচারাল আইডেন্টিটি সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বিধান করা হয়েছে। আমরা জানি কৃষ্টি কথাটির উৎপত্তি হয়েছে কৃষ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে কর্ষণ করা, এবং ইংরেজি কালচার শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ কাল্টাস থেকে, যার অর্থ হচ্ছে চাষ করা। অর্থাৎ যুগ যুগান্তর ধরে বলা যেতে পারে যে সকল জনগোষ্ঠী তাদের সমাজে যা কিছু চর্চা করছে এবং প্রজন্মের পর প্রজন্ম তার প্রবাহটাকে বজায় রাখার চেষ্টা করছে তাকেই বলা হচ্ছে কৃষ্টি। সমাজের সমস্ত ধারণা, বিশ্বাস, প্রথা, মূল্যবোধ প্রভৃতি সবটাই কিন্তু একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের দিকে প্রবাহিত হয়। তো আমরা জানি যে পৃথিবীতে বা পৃথিবীর বহু দেশেই কিন্তু বিভিন্ন কৃষ্টিমূলক জনগোষ্ঠী বসবাস করছে এবং তাদের সেখানে দেখা যাচ্ছে যে সেখানে প্রধান কৃষ্টির প্রতি বিরোধ না করেও যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কৃষ্টির জাতি তাদের নিজস্ব রীতিনীতি, ভাষা, সংস্কৃতি সেগুলোকে তারা বজায় রাখছে এবং সেই পরিচয় নিজেদেরকে পরিচিত করছে, তাতে কোনো দ্বিধাবোধ করছে না। এইভাবে কিন্তু কৃষ্টিগত বৈশিষ্ট্যকে তারা বজায় রাখার চেষ্টা করছে। এবার যারা বলি আমরা যে সমাজ বহু কৃষ্টিমূলক সমাজ বলতে আমরা কি বুঝি। আমেরিকা একটা দেশ যেখান থেকে হয়তো দেখা যাচ্ছে যে আমেরিকা যদি একটা দেশ হয় সেখানে প্রধানত ইউরোপ থেকে আসা হিস্প্যানিক কালচার, এশিয়া থেকে আসা এশিয়ান কালচার, আফ্রিকা থেকে আসা আফ্রিকান কালচার, এই তিনটি প্রকার কৃষ্টিভিত্তিক জনগোষ্ঠী কিন্তু বসবাস করছে। সেখান থেকেই গড়ে উঠছে একটি বহু কৃষ্টিমূলক সমাজ ব্যবস্থা, যেখানে সহনশীলতা, পারস্পরিক কৃষ্টিগত আদান প্রদান সবটাই কিন্তু এই বহু কৃষ্টির অস্তিত্বটাকে বজায় রাখতে সাহায্য করে। এখন কৃষ্টিগত যে বিভাজনের কথা যদি আমরা বলি তাহলে দেখতে পাই যে কৃষ্টিগত বিভাজনের ক্ষেত্রে একটা প্রধান বিষয়টাই হচ্ছে ধর্মবিশ্বাস, যেটা রিলিজিয়াস ফেইথ বলি আমরা। হিন্দু বলি, বৌদ্ধ বলি, মুসলিম, শিখ, সকল প্রকার ধর্মগুলোর প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা বিশ্বাস, প্রথা, জ্ঞান, রীতিনীতি আছে, তেমনই তাদের মধ্যে কিন্তু বিভাজনও আছে বা উপকৃষ্টিও কিন্তু রয়েছে। তো নীতিগতভাবে যদি আমরা বলি ভারতীয় সংবিধানে বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, অনুমোদন দেওয়ার ক্ষেত্রেতেও একটা কৃষ্টিমূলক সামাজিক বৈশিষ্ট্যকে রক্ষা করার কথা কিন্তু বারংবার বলা হয়েছে। এখন দুটো নির্দিষ্ট পদক্ষেপ সাংবিধানিক নীতিকে কার্যকর করতে পারে। একটি হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক চেতনার বিকাশ এবং দ্বিতীয়ত হচ্ছে বহু কৃষ্টিমূলক শিক্ষা বা মাল্টিকালচারাল এডুকেশন। এখন প্রকৃত গণতান্ত্রিক চেতনার বিকাশ বলতে কি বোঝানো হচ্ছে? গণতন্ত্র বিষয়টা তো অনেক বেশি গভীর এবং অনেক বেশি একটা ব্যাপক দর্শন। এই দর্শনটা কিন্তু ছোটোখাটো নয়, এবং যত বেশি সংখ্যক নাগরিকের চেতনায় এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ততই কিন্তু দেশের মধ্যে সাম্য বলি, মৈত্রী বলি, স্বাধীনতা বলি সমস্ত বিষয়গুলো কিন্তু গড়ে উঠবে বা প্রতিষ্ঠিত হবে। গণতান্ত্রিক চেতনার যে অর্থ বলতে আমরা যেটা বুঝি যে সংখ্যা গরিষ্ঠের মতন বজায় রাখলেও সংখ্যা লঘু নাগরিকদের কিন্তু মতামত বলি বা চাহিদার প্রতি অবহেলা প্রদর্শন বা অবজ্ঞা করা যাবে না। তাদের মতামতটাকেও কিন্তু সমান শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে। প্রত্যেক নাগরিকদের মানবাধিকার বলো বা স্বাতন্ত্র্যকে বলো স্বীকৃতি প্রদান করতে হবে এবং প্রত্যেককে যে দায় দায়িত্ব, কর্তব্য, সুযোগ সুবিধাগুলোকে ভাগ করে নিতে হবে। এটাই হলো মূলত মূল বিষয়, যেখানে শিক্ষকের গুরুত্বপূর্ণতাও কিন্তু অপরিসীম বলা যেতে পারে। এখন মাল্টিকালচারাল এডুকেশন বা বহুকৃষ্টিমূলক শিক্ষা বলতে আমরা কি বুঝি? বহুকৃষ্টিমূলক শিক্ষাটা হচ্ছে কি, যখন শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতি বা অন্যান্য শিক্ষণযুক্ত কার্যক্রমে সমস্ত কৃষ্টির শিক্ষার্থীদের চাহিদা পরিতৃপ্তি ঘটাচ্ছে তখন সেই শিক্ষাটাকে আমরা বলতে পারছি বহু কৃষ্টিমূলক কিন্তু এখানে শিক্ষা।
বহুকৃষ্টিমূলক শিক্ষার ক্ষেত্রে কতগুলো অর্থ আছে। সমস্ত কৃষ্টির প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করা, প্রত্যেক কৃষ্টির মধ্যে যা কিছু গুণাবলী রয়েছে সেগুলোকে উপলব্ধি করা, বিভিন্ন প্রকার সংস্কারগুলো কিন্তু এখানে পরিত্যাগ করা ইত্যাদি বিষয়গুলো। এখন বহুকৃষ্টিমূলক শিক্ষণ ব্যবস্থাতে মূলত 5টা নীতির কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং সেগুলো কী কী নীতি? যে প্রত্যেকটি শিক্ষার্থীর কৃষ্টিমূলক একটা পরিচয় বুঝতে হবে, অর্থাৎ কালচারাল আইডেন্টিটি, তার আত্মপরিচয়ের ওপর ভিত্তি করতে হবে, ভিত্তি করে অন্যান্য যে সমস্ত কৃষ্টিগত বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করতে হবে। সেটা হচ্ছে সঙ্গীত হতে পারে, সাহিত্য হতে পারে ইত্যাদি বিষয়গুলো কিন্তু যে বিষয়গুলো বললাম সেগুলোকে কী করতে হবে না, বা শিক্ষামূলক যে স্বাতন্ত্র্য যেটাকে আমরা বলি সেগুলো সম্বন্ধে প্রাথমিক ধারণা থেকে তাদের কৃষ্টিকে চিহ্নিত করতে পারা সম্ভবপর হবে। এছাড়া ডিসক্রিমিনেশন বলতে কি বোঝানো হয়, হোয়াট ইজ ডিসক্রিমিনেশন, অর্থাৎ বিনিশ্চয়, কৃষ্টির বিনিশ্চয় সূত্রগুলো কী কী, কোনটা একটার সঙ্গে একটা আলাদা সেটাকেও কিন্তু বুঝতে হবে, যোগাযোগের ভাষাটাকে বুঝতে হবে। তাছাড়াও যেটাকে আমরা বলতে পারি কৃষ্টিগত আদান প্রদান, সেটা কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে, একটা কৃষ্টির সঙ্গে একটা কৃষ্টি কতটা মিলতে পারছে সেগুলো সম্পর্কেও কিন্তু জানতে হবে। এখন কৃষ্টিমূলক শিক্ষার প্রসঙ্গটা কিন্তু আরও বলতে পারি আমরা জাতীয় পাঠ্যক্রম 2005-এ, যেখানে বলা হয়েছে যে শিক্ষণ প্রক্রিয়াটা কিন্তু শুরু করতে হবে শিক্ষার্থীদের কোনো অভিজ্ঞতা অবলম্বন করে, অর্থাৎ সমস্ত শিক্ষার্থী বা সমস্ত ছাত্রছাত্রীদের সাধারণ অভিজ্ঞতা বা যে সকল ধারণাগুলো তারা কমন ধারণা সেখান থেকেই শুরু করতে হবে, কেন বাস্তব অভিজ্ঞতার সঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে কৃষ্টির ঘনিষ্ঠতা সম্পর্ক রয়েছে। এছাড়া পাঠ্যপুস্তকে বিকেন্দ্রীকরণ কিন্তু এখানে করতে হতে পারে, আঞ্চলিক ভাষার ওপর গুরুত্ব প্রদান করতে হবে। তাছাড়া মূল্যায়ন ব্যবস্থার ওপরে গুরুত্ব প্রদান করতে হবে, মূল্যায়ন ব্যবস্থারকেও বিকেন্দ্রীভূত হতে হবে। এইভাবে কিন্তু ভারতের যে বহুকৃষ্টিমূলক সমাজ ব্যবস্থার নীতিকে ঐক্যবদ্ধ কিন্তু রাখা সম্ভব। তো এটিই হচ্ছে কিন্তু এখানে মাল্টিকালচারালিজম।